চলো আস্তে আস্তে আমরা রওনা দিলাম জল মন্দিরের দিকে। প্রচুর রোদ উঠে গেছিলো তখন, আর নিচের দিকে নাম, যেহেতু ওপরের মন্দির থেকে বললো যে নিচে জল মন্দিরে বাথরুম করার ব্যবস্থা আছে, তাই আমরা নিচের দিকে যাচ্ছি। জল মন্দিরে যাওয়ার সময় দেখতে পেলাম যে পালকির কথা বলছিলাম তোমাদের, এটা হলো সেই পালকি। কিছুটা নেবে দেখি জল মন্দিরের সামনে ওরকম পালকি অনেক রাখা আছে, তো ওদিকে না তাকিয়ে আমরা ঢুকে গেলাম জল মন্দিরের ভেতরে। আর এটাই হচ্ছে সেই জল মন্দির, যার চারপাশে জল থাকে। যেমন দেখতেই পাচ্ছ এখন জল অল্প আছে। বেশি দেরি না করে আমরাও স্নান করতে চলে গেলাম। স্নান টান করে মন্দিরের উপরে উঠলাম। জল মন্দির দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম আবার। জাস্ট ভিউটা দেখো, ওই দূরে দেখা যাচ্ছে পরেশনাথ মন্দির। সেইখান থেকে এখন চলে এসেছি এখানে। আর কিছুটা একটু পিছিয়ে গেছিলাম, তাই এখন এখানে এসে বসে আছে। চলো যাওয়া যাক, আর কিছুক্ষণ তারপর একদম হিলে টপে থাকবো। ফাইনালি আমরা পৌঁছে গেছি পরেশনাথে। वहाँ जाके क्या कीजिएगा? टॉप हिल है। ভিউটা দেখো জাস্ট। দেখাচ্ছি। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিউয়ের মজা নিচ্ছিলাম, আর রূপম ওদিকে আমাকে ডেকে নিয়ে গেল। পরেশনাথ মন্দিরের ঠিকই নিচে আর একটা মন্দির আছে, যেটা অনেকেই হয়তো জানে না, তাই আমরা দর্শন করে আবারও বেরিয়ে পড়লাম। ফাইনালি গাইস এখন নিচে নেমে যাচ্ছি। এখন 9 কিলোমিটার নিচে নেমে যেতে হবে আবার। মানে আমরা ছিলাম ওই পাহাড়ে, উঠেছি 9 কিলোমিটার, ঘুরেছি 9 কিলোমিটার, 3টে পাহাড় পেরিয়ে এসে পরেশনাথ এসে 9 কিলোমিটার, 27 কিলোমিটার ট্র্যাক হচ্ছে। নামতে অতটা কষ্ট হবে না যদিও, এরকম সামনে। চলো নামতে কথা হচ্ছে। খুব জোর খিদে পেয়ে গেছে, নিচে গিয়ে এটা হচ্ছে নিচে যাওয়ার রাস্তা। তো আমরা একটুখানি ঘুর পথে এসেছিলাম বলে আমাদের অনেকটা ঘুরতে হয়েছিল, কারণ আমরা আগে জল মন্দির চলে গেছিলাম, তার জন্য। এই রাস্তাটা হচ্ছে নিচে যাওয়ার, মানে এটা দিয়ে উপরে উঠলে ফার্স্ট পরেশনাথ হয়ে তারপর জল মন্দির, ওদিক দিয়ে পুরো এটা ঘুরে ওদিক দিয়ে নিচে নামা যায়। ওদিক দিয়েও রাস্তা আছে, কোনো অসুবিধা হবে না। তো আমাদের এটাই প্রথমে ভুলে গিয়েছিল, আমরা প্রথমে জল মন্দির চলে গেছিলাম। তাই এখান থেকে সোজা নেবে একটা হোটেলে খাবার দাবার খেয়ে বাড়ির দিকে রওনা দেবো। যদিও ট্রেন আছে আমাদের রাতে, এতটা সময় কি করবো সেটা বুঝতে পারছি না। কি করা যায় বলতো? ফোন ঘাটেগা, ঠিক ওই কারণে পড়েগা। আমরা ছিলাম ওইখানে, ওই দূরের পাহাড়টাতে। চল ঠিক আছে, বড় কথা হচ্ছে, টাটা।
তো আমি চুজ করি জঙ্গলের ভেতরে রাস্তা, মানে যে রাস্তা রেডি করা আছে সেই রাস্তা ছেড়ে আমরা জঙ্গলের ভেতরে রাস্তা দিয়ে যাচ্ছিলাম। আর এই রাস্তাটা অনেকটা গভীর হওয়ার কারণে রূপম তো রীতিমতো ভয় পেয়ে গেছিল যে এটা দিয়ে যাওয়া যায় আদৌ কিনা। এখানে এরকম ঘাবড়ে যায় যে দিক দিয়ে সত্যিই বেরোনো যাবে কিনা। তো আমি ওকে আশ্বাস দিলাম যে না, এটা দিয়ে বেরোনো যাবে। তো আমার কথা শুনেও এগোলো সামনের দিকে, কিন্তু আমিও জানতাম না যে এই রাস্তা দিয়ে বেরোনো যাবে কি আদৌ। তো ফাইনালি রাস্তা পেয়ে গেলাম বেরোনোর। আর এই হচ্ছে সেই বাঁকটা যেটা দিয়ে আমরা সোজা চলে গেছিলাম, সেই কারণে আমাদের অনেকটা ঘুরতে হয়েছিল। তো তোমরা গাইস ডান দিকের পথটাই ইউজ করবে। প্রথমবার যাওয়ার কারণে আমারও ভুল হয়েছিল। তো নিচে যাওয়ার জন্য আর কিছুটাই পথ বাকি ছিল। একজন এসে আমাদের নিচে গাড়ি করে যাওয়ার জন্য খুব কম টাকায় প্রস্তাব দেয়। তো আমরা প্রথমবারের কারণে খুব ভয়ও লাগছিল বাইকে বসে। আর নিচে নামতেই আমরা তাড়াতাড়ি বসে পড়লাম গাড়িতে। গাড়ি আমাদের পৌঁছে দিল স্টেশনের কাছে। যেহেতু আমাদের ট্রেন রাতে আছে, তার কারণে আমরা একটা আশ্রমে গিয়ে ঘর ভাড়া করলাম। খুব কমই পড়লো আমাদের ঘর ভাড়াটা, ডিটেলস আমি পরে দিয়ে দিচ্ছি। প্রচুরই মানে 11টার সময় ট্রেন আছে, সেই কারণে আমাদের এখন একটা রুম নিলাম আপাতত। রুম নিয়ে এখানে রেস্ট নেবো, তারপর 11টা একটুখানি খেয়ে দেয়, রেস্ট নিয়ে তার 11টার সময় ট্রেন আছে, তার আগে ট্রেন। তো এই হচ্ছে রুম ধর্মশালার মধ্যে। তো আমরা যে ঘরটায় উঠেছি, মানে যে আশ্রমটায় উঠেছি, তার নাম হচ্ছে শ্রী দিগম্বর জৈন রিসপালসি কোঠি। তো বাইরে তো দেখালাম এত সুন্দর পরিবেশ, তো রুমের ভেতরটা দেখে নেবো তোমরা। রুমের ভেতরটা হচ্ছে এই একটা আয়না, পাখা একটা, এবং বড় একটা খাট এদিকেও আছে, দুজন থাকার মতো একটা খাট, বেসিং, জানলা, এই ঘরে একটা পাখা আছে, এদিকে একটা বাথরুম, যার মধ্যে বাংলা পায়খানা আছে ওখানে, আর যাবতীয় যা থাকে আর কি, করে বালতি, মগ, কল, হ্যাঙ্গার আছে। এই হচ্ছে 500 টাকার বাজেটের রুম। এবার আমরা একটু রেস্ট নিই, কারণ বুঝতে পারছি অনেক সকাল রাত 3 থেকে আমরা জেগে আছি, অনেক জার্নি হয়েছে। এবার একটু রেস্ট নিয়ে আবার 11টার সময় ট্রেন, তখন আবার টাটা। এই গাইস এখন বাজে হচ্ছে 10:50। তো আমাদের ট্রেন আছে 11:26-এ, আর ট্রেনটা এখনও 1 ঘন্টা 3 মিনিট লেট, মানে মেসেজ ঢুকেছে 1 ঘন্টা 3 মিনিট লেট ট্রেন, দুন এক্সপ্রেস। তো এখনও আমাদের কী করবো বুঝতে পারছি না। বাইরে গিয়ে খাওয়া দাওয়া করে তারপর স্টেশনে যাবো, স্টেশনে গিয়ে বসবো, মানে রুমটা ছেড়ে দেবো এখনই। এদিকে রূপম বসে আছে, ক্যারাম খেলছে বসে বসে। কোনো কাজ বাজ নেই আমাদের, ভাল লাগছে না, মাথা ফাথা ধরে আছে, সর্দি হয়ে গেছে। তো চলো, যে কথা হচ্ছে, টাটা। আমরা এখন চেক আউট করে বেরিয়ে গেলাম। এই যে লাঠিগুলো কি করবি রে? তোর তাড়ানো হবে না। চলো যা হচ্ছে এখন এখানে গিয়ে, সামনে স্টেশন, চারদিক ফাঁকা হয়ে গেছে পুরো।
এখনো 1 ঘন্টা লেট আছে, তাও বেরিয়ে গেলাম। কোনো ভরসা নেই, ইন্ডিয়ান রেলওয়ে বলে কথা। তো আমরা এখন স্টেশনের ভেতরে চলে এলাম। আর ট্রেনের টাইমিং ছিল 11:30, আর এখন ট্রেন দেখাচ্ছে ঢুকবে 1:13-তে। কতটাই বুঝতে পারছো কতটা ট্রেন লেট। আর চারদিক ফাঁকা, মাঝে মাঝে 2-1টা মেল এক্সপ্রেস ঢুকছে। আর যাওয়ার সময় আমাদের S2-তে বুকিং ছিল, তাই উঠে বললাম ট্রেনের মধ্যে। ট্রেনটি যেহেতু আমাদের হাওড়া মেন লাইনের ওপর দিয়ে যাবে, সেই কারণে ব্যান্ডেল থেকে ছেড়ে ডাইরেক্ট দাঁড়াবে শ্রীরামপুরে। ট্রেনটা শ্রীরামপুরে ঢুকে শেষের দিকে স্টেশন না পেয়ে আমরা নেমে পড়েছিলাম লাইনের উপরেই। আর দেখছো ট্রেনটা যাচ্ছে। আমাদের ট্রিপ শেষ, এখন বাড়ি যাচ্ছি। মানে দুন এক্সপ্রেস তো সারাফুলিতে দাঁড়ায় না, সেহেতু আমাদেরকে শ্রীরামপুরে নামতে হলো, শ্রীরামপুরে দাঁড়ায়। তো শ্রীরামপুরে পুরো স্টেশনে ট্রেনটা পাইনি, তাই জন্য মাঝখানে নেমে পড়তে হয়েছে। তো ভাবলাম যে আর স্টেশনে গিয়ে কী হবে, একবারে এখান থেকে একটুখানি সারাফুলি আমাদের, তো এখান থেকে আবার হেঁটে হেঁটেই চলে যাই। তাই রেল লাইন দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছি বাড়ি। তো টাটা। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার কোনো একটা নতুন ব্লগে। টাটা।